করে আমরাই সেদিন সংকটের সৃষ্টি করেছি। মহামন্ত্রীর রাজনৈতিক বিচক্ষণতা উচ্চ প্রশংসার দাবি রাখে, কিন্তু শিয়রে শত্রু দাঁড়িয়ে এখন কি আত্মসমালোচনার কোনো অবকাশ আছে? না মহারাজ, এখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সময়। তাই আমার পরামর্শ হলো, যুদ্ধ করার আগে আপনি যদি একবার প্রতিবেশী রাজ্যের সাহায্যে আলোচনার সুযোগ তৈরি করে দিতে পারেন, তবে যদি এই উগ্রসেনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবেশী রাজশক্তিকে একজোট করতে পারেন, তাহলে আগে আমরা বিনা যুদ্ধে বিপদমুক্ত হতে পারি। বেশ, তবে তাই হোক। সেনাপতি, আপনি সেনানিবাসে সৈন্যদের সজাগ থাকতে বলুন। পরবর্তী নির্দেশ যথা সময়ে পাবেন। যথা আজ্ঞা মহারাজ। আর একটা কথা, প্রজাদের উপর নির্যাতন বন্ধ করতে সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি করুন। চিন্তা করবেন না, রাজকোষ উন্মুক্তই থাকবে। মহারাজের জয় হোক। এবার তাহলে মহারাজ প্রজাদের অভাব অভিযোগের কথা শোনা যাক। মহামান্য মহামন্ত্রী, আজ যার নাম প্রথমেই লিপিবদ্ধ হয়েছে সেই ভাগ্যবানের নাম শিবনাথ সামন্ত। ছাকিন পশ্চিম পাড়া চালতেরাঙ্গা শিবনাথ সামন্ত হাজির। হাজির হুজুর হাজির। সেই 100 বার হাজির, সেই দুপুর থেকে হাজির। মহারাজের সামনে আমাদের মতো ছোটপুটিকে কেউ পেন্ডাম করে? আপনার অভাব অভিযোগ কথা এবার সরাসরি মহারাজের কাছে নিবেদন করুন। মহারাজ, রাজরাজেশ্বর মানে ধর্মবতার, মানে গরিবের মা বাপ, মানে অন্নদাতা। শোনো হে শিবনাথ, অতিভক্তির প্রকাশ এখানে নিরর্থক। তোমার অভাব অভিযোগের কথা সরাসরি জানাও। কি আর বলবো মহারাজ, আপনার দর্শন লাভ করে আজ আমার জীবন ধন্য হলো। মনে হচ্ছে ঈশ্বর দর্শন। এগুলো বাদ দিয়ে বলো। হ্যাঁ হুজুর, বাদ দিয়েই বলছি। ধর্মাবতার আমার 21 বিঘে জমি, 7 জোড়া বলদ, 30 জোড়া হাঁস, 25টা ছাগল আর 111টা মুরগি। আপনার তো এতকাল এই গরু, ছাগল, মুরগি আর পুত্র পরিবার নিয়ে সুখেই ছিলাম, কিন্তু দুঃখের কথা কি আর বলবো মহারাজ, চুরি। সর্বনাশ, আবার সেই চুরি? হ্যাঁ মন্ত্রী মশাই, চুরি। দিনে চুরি, রাতে চুরি, বর্ষায় চুরি, বসন্তে চুরি। চুরির জন্য মোড়ক লেগেছে। এই আছে, এই নেই। 3 মাসে এই গরিবের ঘরে 3 তিরিকে 9 বার চুরি হয়েছে ধর্মবতা। বুঝলাম। মহামন্ত্রী, চালতেডাঙ্গার সেই কুখ্যাত চোর কি যেন নাম? আগে ভজহরি মণ্ডল। হ্যাঁ, সেই ভজহরি কি এখনো সেপাইদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে? মহারাজের জয় হোক। রাজার শত্রু নিপাত যাক। রাজার শত্রু নিপাত যাক। প্রহরী, এরা কারা? এরাই তো আসামি মন্ত্রী মশাই। এরাই তো আসামি মন্ত্রী মশাই। ওই চালতেরাঙ্গার বিখ্যাত চোর ভজহরি দলের লোক। এদের আমরাই ধরেছি মহারাজ, একেবারে হাতে নাতে। এই যে পুটুলি, এই পুটুলির মালিক আমি মহারাজ, শ্রী গোবিন্দচন্দ্র বারুই। এই বিচ্ছুটা ওই চোর চূড়ামণি ভজহরির সঙ্গে জোট বেঁধে আমার পুটুলি নিয়ে চক্কর দিয়েছিল। আমি এই প্রহরীদের সঙ্গে নিয়ে বীর বিক্রমে ওদের হাতে নাতে ধরেছি মহারাজ। মহারাজ, এরা শিয়ালের চেয়েও ধূর্তু। আর এই ধূর্তুরে বুড়িটা হলো গিয়ে রাজসভায় দাঁড়িয়ে বয়স্ক মহিলাকে বুড়ি সম্বোধন, ভাষা সংযত করো। অপরাধ মার্জনা করবেন মন্ত্রী বাবা। আসলে এই বৃদ্ধা মেয়ে মানুষ হলো গিয়ে ভয়ঙ্কর তেজি। আমি এই ছেলেটিকে চোর বলতে আমাকে কিনা লাঠি উঁচিয়ে মারতে এসেছিল। হ্যাঁ মারতে এসেছিল, কিন্তু পারেনি, মানে মারতে পারেনি। আমি মাঝখানে ঝাঁপিয়ে পড়ে গর্জন করতেই মহিলাটি সুরসুর করে একেবারে কেঁচোর মতো, ওই মুখ পোড়া। ঠিক আছে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু সেই কুখ্যাত চোর ভজহরি কোথায়? আগে পানা পুকুরে হুজুর। মানাপুকুরে? হ্যাঁ মন্ত্রী মশাই, পানা পুকুরে। ধরা পড়লেই শুলে চাপানো হবে এ কথা শুনেই হতভাগা চোর পানা পুকুরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আমাদের হাত পিছলে আত্মহত্যা, বড় দুর্ভাগ্যজনক।
লোক লাগিয়ে এসেছি। আশা করছি কাল সকালের মধ্যেই ভজহরির লাশ আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু তোমরা কি হলফ করে বলতে পারো সেই জলেতেই ঝাঁপিয়ে পড়ার পর সেই জলেতেই ভজহরির মৃত্যু হয়েছে? আগে ঘটনাটা যে আমাদের চোখের সামনেই ঘটেছে হুজুর। এই বৃদ্ধা আর ওই নাবালক চোরটিও দেখেছে। আমিও দেখেছি হুজুর। হতভাগা সিপাহীদের হাত ছাড়িয়ে চলে গেল, পানা পুকুরের জলে ঝপাক করে ঝাঁপ দিল, আর উঠলো না। বৃদ্ধা, তোমারও কি ধারণা ভজহরি জলে ডুবে আত্মহত্যা করেছে? কি হলো, উত্তর দাও। কি আর বলবো মহারাজ, ভজহরি চোর হোক আর ডাকাতি হোক, সে আমার অন্নদাতা, সন্তানের মতো। তাকে নিয়ে তো আর মিথ্যে কথা বলতে পারি না। আমার বিশ্বাস সে মরেনি, ডুবসাঁতার দিয়ে পুকুরের ওপারে গিয়ে উঠেছে। তোমার এই বিশ্বাসের কারণ? আমি দেখেছি সে এক ডুবেই পুকুরের এপাশ থেকে ওপাশে গিয়ে উঠে যেত। কিন্তু এই কুখ্যাত চোরের সঙ্গে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই মহারাজ। আমি বাপমা মরা আমার এই নাতির হাত ধরে পথে পথে ভিক্ষে করে বেড়াতাম। একদিন রাতে ওই ভজহরি আমাদের তার ঘরে জায়গা দিল। সেই থেকেই আমরা ওই ভজহরির আস্তানাতেই থাকি। সে যা হাতে করে আনতো তাই আমরা তিনজনে ভাগ করে খেতাম। কিন্তু বিশ্বাস করুন মহারাজ, সে যে একজন কুখ্যাত চোর তা আমরা স্বপ্নেও ভাবিনি। মিথ্যে কথা মহারাজ, ডাহা মিথ্যে কথা। এই নাবালক নাতিটি হলো ওই চূড়ামণি ভজহরির চেলা। কথার কি থমক, বলে কি না ও আমার ছেলের পাঠশালার মেয়েতে। সত্য মাস্টার নাকি ওর খুড়তুতো ভাইয়ের কান টেনে 3 হাত লম্বা করে দিয়েছে। কি হে অজয় কুমার, সত্যি কি তুমি ভজহরিকে চুরির ব্যাপারে সাহায্য করতে? এটা রাজসভা, এখানে মিথ্যে বললে ভয়ঙ্কর সাজা পাবে। না মন্ত্রী মশাই, মিথ্যে বলবো কেন? ভজুদা আমাকে গাছ শেখাবার নাম করে এই চুরির কাজে লাগাতে চেয়েছিল। আমি রাজি হইনি। আমি বলেছিলাম চুরি করা পাপ। ভজুদা শোনেনি। জানেন মন্ত্রী মশাই, ভজুদা খুব ভালো মানুষ, দুঃখী মানুষ। ভজুদা বলে এ জগতে সবাই চোর, রাজা প্রজা ডাক্তার মুক্তার সব। মহামন্ত্রী, এ বালক এসব কি বলছে? এ কি উন্মাদ! না মহারাজ, এ বালক তার দুঃখী ভজুদার বিশ্বাসের কথা বলছে। দেখো অজয়, একটু আগেই তুমি বললে চুরি করা পাপ, আর সেই তুমি বলছো তোমার ভজুদার চোর হয়েও ভালো মানুষ। হ্যাঁ মহারাজ, ভজুদা চোর হয়ে ভালো মানুষ, ভীষণ দুঃখী মানুষ। তুমি সত্যি উন্মাদের মতন কথা বলছো অজয়। একজন চোর দুঃখী হতে পারে, কিন্তু সে কখনোই ভালো মানুষ নয়। ঠিক বলেছেন মহারাজ, একজন ভালো মানুষ চোর হতে পারে না, কিন্তু স্বার্থে আঘাত লাগলে রাগে অন্ধ হয়ে ডাকাত হতে পারে। তার মানে কি বলতে চাইছো তুমি? দেখো বিদ্যা, অকারণে হেয়ালামি না করে যা বলার সরাসরি ব্যক্ত করো। দেশের রাজা যাকে সবাই মান্য করে তাকে আপনি কি বলবেন? ভালো মানুষ না ডাকাত? বিদ্যা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছো। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না মহারাজ। উত্তরটা আমিই দিচ্ছি। হ্যাঁ, দেশের রাজাকে আমরা ভালো মানুষই বলবো, অন্তত তার ভালো মানুষই হওয়া উচিত। তাহলে এবার আমার বৃত্তান্তটা শুনুন মহারাজ। আজ থেকে অনেক বছর আগে আমার স্বামী এই রাজ্যের মহারাজের ঠাকুরদা অনঙ্গদেব তখন এই রূপনগরের রাজা। আমার স্বামী ছিল আস্তাবলের সহিস জোয়ার মরদ, মনটা ছিল ফুলের মতো নরম। কিন্তু এমন সময় দেশে যুদ্ধ লাগলো, অমনি তখন মহারাজ আমার স্বামীকে বললে
পারে? কাহিনীটা মন্দ নয়, কি তোমার এই যে বর্ণনা তা তুমি প্রমাণ করতে পারবে? আজ সকালে যে সূর্যি বাবা উঠেছে তা আপনি প্রমাণ করতে পারবেন? কেন পারবো না? আজ সকালে আমি নিজের চোখে সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখেছি। আমিও যে নিজের চোখে রাজার সেবাইকে রাজারই হুকুমে ডাকাতি করতে দেখেছি। আমার স্বামী আর পুরো শ্বশুরকে পুড়ে মরতে দেখেছি। মহামন্ত্রী মাধবচন্দ্র, আজকের সভাকাজ তাহলে এখানেই শেষ হলো। চন্দ্রদার, মহামান্য রাজ রাজেশ্বরের দীর্ঘায়ু কামনা করে আজকের এই সবার কাজ এখানেই শেষ হলো। কিন্তু আমার চুরির ব্যাপারটা কি হবে হুজুর? আর আমার হাতে নাতে চোর ধরার পারিশ্রমিক? হবে হবে, সব হবে। রাধার ঘরের সিদ্ধান্ত বলে কথা, ঠিকঠাক হাতে আসতে একটু সময় তো লাগবে। এখন যান, আমরা সভা ত্যাগ করি। দাঁড়াও বৃদ্ধা, আমি তোমার আর তোমার নাতির সঙ্গে নির্ভিত্তিতে কথা বলতে চাই। মহামন্ত্রী মাধবচন্দ্র, এই আলোচনায় আপনার উপস্থিতিও প্রয়োজন। মহারাজের যেরূপ অভিরুচি। শোনো বৃদ্ধা, এই হতভাগীর নাম অন্নদা মহারাজ। শোনো অন্নদা, আমার পিতামহ অনঙ্গদেব সম্পর্কে অনেক জনশ্রুতি আমার কানে এসছে। শুনেছি তার অপকীর্তির ইতিহাস, কিন্তু একটি অন্যায়ের অজুহাতে একাধিক অন্যায়কে সমর্থন করাও তো কাজের কথা নয়। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। আমি মুখ্য মেয়ে মানুষ, যদি একটু সহজ করে বলেন। দেখো বৃদ্ধা, তোমার উপর যে অন্যায় অবিচার হয়েছে তার প্রশ্ন নিয়েও যেমন আমি ভাববো, তোমার অপরাধের জন্য যে শাস্তির কথাও যে আমাকেই ভাবতে হবে। অপরাধ? পথের ভিখিরি হওয়া কি অপরাধ মহারাজ? আর যদি অপরাধী হয় তার জন্য দায়ী কে? দেশের অসহায় মানুষ না দেশের রাজা? আপনি রাজা হয়ে অস্বীকার করতে পারেন? আমাদের মোটা ভাত খাবারের দায়িত্ব আপনার নয়? অন্নদা, তুমি আমারই রাজসভায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধেই অভিযোগ জানাচ্ছ? তোমার এত বড় দুঃসাহস! তিনকাল পেরিয়ে এককালের তলানিতে এসে ঠেকেছি। জমের পেয়াদার গলা ফাটারই আওয়াজ শুনতে পাচ্ছি, তাই চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না মহারাজ। শাস্তির ভয় আমি পাইনি। কিন্তু তোমার নাতি অজয়কে যদি আমি চরম শাস্তি দিই? হ্যাঁ, তা আপনি পারেন, কিন্তু মহারাজ রাজার কাজ কি শুধুই দণ্ড দেয়া? অসহায় মানুষ কেন অপরাধ করছে সে কথাটা একবারও ভাববেন না? কেন আমার এই নাতি কাঁচা বয়সে এক চোরের হাত ধরে চুরি করা শিখতে গেছে তার কথা আপনি একবারও ভাববেন না? মহারাজের জয় হোক। একই কুমার দেবজিৎ, তুমি এই রাজসভায়? পিতা, পুরোহিত ঠাকুরের মুখে শুনলাম আজ আপনি বিষ্ণু মন্দিরে পূজা না দিয়ে জল স্পর্শ করবেন না। তাই মা পুজোর আয়োজন করেই আপনাকে মন্দিরে যাবার অনুরোধ পাঠিয়েছেন। আপনি চলুন। মহারাজ, কুমার দেবজিৎ অভুক্ত হয়েছেন। সে কি? ঝিঝি মহারাজ, মহারাজ স্বয়ং অভুক্ত রয়েছেন। আর এখানে আমরা একটা সামান্য বিষয় নিয়ে মহারাজ এই আলোচনা কোনো দিনের জন্য মুলতবি রেখে আপনি মন্দিরে গিয়ে পূজার কাজ আয়োজন করুন। বিশেষ করে রাজকুমার অভুক্ত রয়েছেন। ঠাম্মা, সে বাইরে সেই কখন আমাদের ধরে এনেছে, তারপর থেকে এক ফোঁটা জলও খাইনি। আমার যে ভীষণ খিদে পেয়েছে ঠাম্মা। দাঁড়ারে মুখ পোড়া, আগে ওরা রাজভোগ খেয়ে আসুক, তারপর তো আমাদের বিচার করবে। দেখো অন্নদা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এ তো বেশ মজার ব্যাপার হলো। নিজের রাজভোগ খেয়ে এসে আমরা কেন খিদের জ্বালায় চুরি করেছি তার বিচার করবে? মহারাজ, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। পুরোহিত ঠাকুর আপনার জন্য মন্দিরে প্রতীক্ষা করছেন। আপনি অনুগ্রহ করে পুজোর সঙ্গ করুন। তা হয় না চন্দ্রধর।
এই প্রশ্নের উপযুক্ত উত্তর উচ্চারণ না করে জল গ্রহণ করা আমার পক্ষে অশোভন। অপরাধ নেবেন না মহারাজ, সামান্য একটা বিচারের জন্য। সামান্য বিচার নয় মন্ত্রীবর, এ এক ভয়ঙ্কর প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ কুমার, প্রশ্ন। উপবাসী মানুষ কেন অপরাধ করছে এর উত্তর তো উপবাসী মানুষের কাছ থেকেই জানতে হবে। না মহারাজ, উপবাসী নয়, উপবাসী থেকে উত্তর সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। অভাব হলো অপকর্মের মূল উৎস। কারণ কারণ মানুষের মনের মধ্যেই লুকিয়ে আছে পাপ, অপকর্মের ইচ্ছা। আর সেই ইচ্ছা যখন অভাব ও স্বভাবের যৌথ তাড়নায় মনকে আচ্ছন্ন করে, তখনই সে নিজের বিচার বুদ্ধি হারিয়ে পাপ কার্যে লিপ্ত হয়। অপূর্ব, অপূর্ব মহারাজ, কুমার দেবজিতের নীতিশাস্ত্র পাঠ সার্থক হয়েছে। আপনার মতো প্রবীণ প্রাজ্ঞ মানুষকে নিজের শিক্ষক হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি গুরুদেব। মহারাজ, কুমারের মুখেই তো ছুড়লেন। এবার আপনি মন্দিরে গিয়ে পূজার কাজ পুজো সাঙ্গ করুন। বিদ্যা অন্নদা, এখনো কি তোমার কিছু বলার আছে? আছে, আর আরো একটা প্রশ্ন, এটাই আমার শেষ প্রশ্ন মহারাজ। বেশ, বলো। আপনি কখনো একটানা 10 দিন উপোস করে থেকেছেন? 10 দিন? না অন্নদা, এত দীর্ঘ সময় ধরে উপোস করে থাকার প্রয়োজন আমার হয়নি। হয়নি তো? রাজার ছেলে রাজা, উপোস করবনি বা কোন দুঃখে? কিন্তু মহারাজ, সত্যি যদি টানা 10 দিন উপোস করে থাকতেন তাহলে বুঝতেন। কি বুঝতাম? বলো, কি বুঝতাম? বুঝতেন পেটের অসহ্য খিদে মানুষের ভালো থাকার ইচ্ছেকে ওই নীতি শাস্ত্রটি কেমন পুড়ে পুড়ে খায়। অভাবে স্বভাব নষ্ট, জলে জব্দ নুন। মহামন্ত্রী, এই বৃদ্ধ যে জ্ঞানীর মতো কথা বলছে। না মহারাজ, না মহারাজ, আমি অকট্টা মুখ্য মেয়ে মানুষ, শুধু মানুষ। আর মানুষের অভাবকে দেখেছি, সকাল সন্ধে দেখেছি। আর এইটুকু পরিষ্কার বুঝেছি, খিদের কাছে রাজা প্রজা সবাই সমান। তুমি এ কথা প্রমাণ করতে পারবে তো? হ্যাঁ মহারাজ, পারবো, নিশ্চয়ই পারবো। তবে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। মহারাজ, এ বৃদ্ধা ফোলা বকছে। মহামন্ত্রী, নীতিশাস্ত্র আওড়ে পণ্ডিত শান্তি পেতে পারে, কিন্তু দেশের রাজা তা পারে না। তাই এই প্রশ্নের আমি শেষ দেখতে চাই। বলো অন্নদা, তুমি কি বলতে চাও? মহারাজ, পুজোর সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে মহারাজ। ঈশ্বর অপেক্ষা করতে পারেন, তার সময় অনন্ত, কিন্তু আমি নশ্বর মানুষ, আমি তা পারি না। বলো অন্নদা, তুমি কি বলতে চাও? মহারাজ, আপনার মরণ হলে এই রাজকুমারী তো হবে এই দেশের রাজা। কেন, তাতেও কি তোমার আপত্তি আছে নাকি? না মহারাজ, রাজার ছেলে রাজা হবে, চোরের বেটা চোর, এটাই তো নিয়ম। তবে আমার কথা হলো গিয়ে, এই রাজপুত্রকে আমাদের ওই ভাঙা ঘরে গিয়ে 7 দিন 7 রাত উপোস করে থাকতে হবে। আর এই থাকা যেমন তেমন থাকা নয়, একেবারে পেট শুকিয়ে পড়ে থাকা। এই 7 দিন 7 রাত্রি রাজভোগ তো দূরের কথা, এক মুঠো পান্তা ভাতও পাবে না। আর এইভাবে উপোস দিয়ে থাকার সময় রাজপুত্র যদি চুরি করার ইচ্ছে না হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে আমরাই দোষী, আমাদের শুলে চাপাবে। আর যদি রাজার ছেলের চুরি করে খাওয়ার ইচ্ছে হয়, না না না, এ অসম্ভব। আপনি কিছুতেই এই উন্মাদিনীর কথায় সম্মত হবেন না। 7 দিন উপোস করে থাকলে কুমার অসুস্থ হয়ে পড়বে। অন্নদা, রাজকুমারের বদলে আমি যদি তোমাদের পণ্য কুটিরে
থেকে এই পরীক্ষার সম্মুখীন হই তাহলে? না মহারাজ, আপনি দেশের রাজা। আপনার জেদ আর অহংকারের কাছে এই 7 দিন তো কিছুই নয়। আপনি ভাঙবেন, তবু মোচকাবেন না। মহারাজ, এই বৃদ্ধা সত্যিই উন্মাদিনী। এ জানে না এ কি বলছে। জানি মন্ত্রী মশাই, জানি। এবার যে আমাকে এইসব কথা বলার জন্য কয়েকখানায় গিয়ে পচে মরতে হবে। চল রে অজু, আমরা ওই কয়েকখানাতেই যাই। ওখানে গেলে তবু দুবেলা দুমুঠো খাবার পাবো। দাঁড়াও বুড়িমা, তুমি? অবাক কাণ্ড, রাজার বেটা হয়েও আমাকে বুড়িমা বলছো কেন? তুমি কি আমার বুড়িমা হতে পারো না? শোনো বুড়িমা, তুমি চাইছো তোমাদের ঘরে গিয়ে আমি 7 দিন 7 রাত্রি উপোস করে থাকি, এই তো? কুমারই ভুল করছে মহারাজ। এই বৃদ্ধার চাওয়া না চাওয়ার কোনো মূল্যই এখানে নেই। মহারাজ যেখানে স্বয়ং উপস্থিত, সেখানে তার ইচ্ছা অনিচ্ছাই শেষ কথা। তুমি কি মহারাজকে অস্বীকার করে এই বৃদ্ধার কথাকেই গুরুত্ব দিতে চাইছো? না গুরুদেব, যে কথার সঙ্গে পিতার মান সম্মান জড়িয়ে আছে, আমি শুধু সেই বিষয়ে নিজের মতামতটাই জানাতে চেয়েছি। পিতা, আপনি অযথা দুশ্চিন্তা করছেন। আপনার অনুমতি পেলে আমি এক্ষুনি এই বৃদ্ধার বুড়িমার সঙ্গে ওদের ঘরে যেতে রাজি আছি। আপনি দেখে নেবেন, ওখানে আমার কোনো কষ্টই হবে না। কিন্তু কুমার, সেই ভাঙা ঘরে তোমায় 7 দিন 7 রাত্রি উপোস করে থাকতে হবে। এক মুঠো অন্ন গ্রহণেরও তোমার অধিকার থাকবে না। মহারাজ, কুমারও প্রলাপ করছে। আপনি কুমারকে নিয়ে মন্দিরে যান, আমি এই বৃদ্ধার সঙ্গে কথা বলছি। না মহামন্ত্রী, আর তা হয় না। রাজশক্তির কাছে এক কঠিন পরীক্ষা। রূপনগরের ভাবি কর্ণধরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে দিন। কিন্তু মহারানী চন্দ্রপ্রভা, তিনি কি তার একমাত্র সন্তানকে এই কাজে ঠেলে দিতে চাইবেন? তা হয়তো চাইবেন না, হয়তো এই ঘটনার জন্য সরাসরি আমাকেই অভিযুক্ত করবেন। কিন্তু মন্ত্রীবর, চন্দ্রপ্রভাও তো রাজার মেয়ে। তিনি যখন শুনবেন রাজার সম্মান রক্ষার জন্য সন্তানকে এই কুচ্চ সাধনের পথে এগিয়ে দিয়েছি, তখন তিনি নিশ্চয় আমাকে সমর্থন করবেন। মহারাজ, আপনাকে আমি অনুরোধ করছি। বিদ্যা অন্নদা, তোমার প্রস্তাব আমি স্বীকার করলাম, কিন্তু মনে রেখো, এই পরীক্ষায় যদি কুমার দেবজিৎ সসম্মানে উত্তীর্ণ হয়, তাহলে তোমরা চরম শাস্তির জন্য প্রস্তুত থেকো। কথাগুলো আমার মনে থাকবে মহারাজ। যাও বিদ্যা, যথাসময়ে আবার আমাদের দেখা হবে। একেই বলে পোড়া কপালের চোখ, সকাল সন্ধ্যে শোক। ভরা জল ছলাক ছলাক করে ছলকে উঠে পরনের কাপড়টাই না ভিজলো, তবু পোড়া পথ পুরোই না। হাঁটছি তো হাঁটছি। আমি আর পারছি না সই। জল ভরা কলসি তো নয়, যেন গন্ধমাদন পর্বত। কোমর একবারে ছিঁড়ে পড়ছে। এক কাজ কর ভাই, কলসিটা নামিয়ে একটু জিরিয়ে নি। সে কি সই? পথে ধুলে জলে ঘরে নামাবি নাকি? সাজ্জাতে পায়ের ধুলে? তাহলে একটু পা চালিয়ে হাঁটলেই তো আমাদের বামুন পাড়া। চুলোয় যাক তোর বাউন পাড়া, আপনি বাজলেন বাপের নাম। আমি ওই দুপো ঘাসের ওপর জলের ঘড়া নামিয়ে বসলাম। কোথায় সেই দুধ পুকুর আর কোথায় সেই বামুন পাড়া? এতটা পথ হাঁটা কি জলের ঘোড়া নিয়ে সহজ করবো?
জল আনতে যাবি? তোর এই কথার মানে? না কিছু না, আয় দুব্বো ঘাসের ওপর ঘোড়া নামিয়ে গাছতলায় বসি। যদিও বসার ইচ্ছা আমার একদমই ছিল না, তবুও তুই যখন বলছিস চল। আমার ভাই এক কথা, এক জটায় কৃতক ফল কেমন করে সইব বল? একেই বলে পুরুষের কপাল। দুদণ্ড কোথাও বসে যে একটু বিশ্রাম নেব, সে উপায়টাও রইল না। রাজা তার মান বাঁচাতে রাজকুমারকে বনে পাঠালেন, এখন আমরা তাকে বনে বাজারে পাহাড় দিয়ে বেড়াই। বুঝলি সুখা, মহারাজের মনে ধরছে যৌবনে ভীমরতি ধরেছে, তাহলে ওই ছোট বাচ্চাটাকে বোট চড়ে রাস্তাটাই পাঠায়। যাই বলো দাদা, ওই অন্নদার কিন্তু ক্ষমতা আছে। মহামন্ত্রী মাধবচন্দ্রের মতন পাক্কা মাথাকেও একেবারে খোল খাইয়ে ছাড়লো। যা বলেছিস, বুড়ির যদি গোপ গজাতো বুড়িই তবে মন্ত্রী হতো। মহারাজের আদেশ, ওই ভজহরি আস্তানায় কুমার যতদিন থাকবেন ততদিন আমাদের ওই আস্তানার সব প্রাণীকে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, একেবারে চোখে চোখে। আর সন্দেহজনক কাউকে দেখলেই দেখেছি। কি দেখছিস? ওই যে গাছতলার সন্দেহজনক ব্যক্তি, আমি কি ওদের ধমকে দেব? তুই না, আমি। আর আমি? আমার পিছু পিছু আয়। এই মেয়েরা, আমি তোমাদের বলছি, তোমরা কে? ও মলজা, চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? দেখতে পাচ্ছ না আমরা কে? এ কি? এই যে ধমকাচ্ছে। তুমিও ধমকাও? হ্যাঁ, ধমকানোই তো উচিত। ভয় পাওয়ার কি আছে? এই, তোমরা জানো আমরা কে? ও মা, তার জানি নে, তোমরা বলে আমাদের মহারাজের পোষ্য, তোমেরও অরুচি, কয়ার পাত। মেয়ে মানুষ হয়েও কি দুঃসাহস? রাজার সেপাইকে রাজপথে দাঁড়িয়ে গাল দিচ্ছে। ক্ষমা করে দাও দাদা, অবলা মেয়ে মানুষ, আমাদের ঠিকমতো চিনতে পারেনি। না, অত সহজে আমি বলছি না। স্বয়ং মহারাজের আদেশ, বকুলতলার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখলেই কোমরে দড়ি দিয়ে সোজা গাড়লে পুড়তে হবে।